যে শ্রেণীটি গঠিত হয় তারা এগুলি চর্চা করতেন, দেশপ্রেমের চর্চা করতেন, জাতীয়তাবাদের চর্চা করতেন, ইংরেজদের সমালোচনা করতেন, আবার ইংরেজদের অধীনে চাকরি করতে পছন্দ করতেন। তাদের ধারণা ছিল মোটামুটি এই রকম যে ইংরেজরা শাসক হিসেবে থাক, কিন্তু ভারতীয়দের হাতে আরেকটু ক্ষমতা দেওয়া হোক। এই মধ্যবিত্ত এই বাবু সম্প্রদায় ইংরেজরা যাদের বলতেন, বঙ্কিমচন্দ্রের বাবুর সঙ্গে ঘটিয়ে ফেলবেন না, এরা আপনারা শুনলে অবাক হবেন, কাস্টিজমকে তীব্রভাবে সমর্থন করতেন এবং এরা ছিলেন মূলত বর্ণ হিন্দু। কারণ ইংরেজরা চাকরি দেওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণ এবং কায়স্থদের সবসময় প্রেফার করতেন। তাদের মনে তাদের বিভিন্ন রিপোর্ট থেকে দেখা যায় তারা কোনো অজ্ঞাত কারণে ব্রাহ্মণ এবং কায়স্থদের মনে করতেন ইংরেজদের অধীনে চাকরি করার পক্ষে সবচাইতে উপযুক্ত। নেতাজির বাবা জানকীনাথ এইরকমই একজন বাঙালি ছিলেন। জানকীনাথ ছিলেন সরকারি উকিল, তিনি ঘোরতর ইংরেজ ভক্ত ব্যক্তি ছিলেন, যার জন্য তাকে রায় বাহাদুর খেতাব দেওয়া হয়। সুভাষচন্দ্রের জন্ম কটকে, তখন ওড়িশা বলে কিছু ছিল না, পুরোটাই ছিল বাংলার অধীনে। সুভাষচন্দ্রের মা বাবা ওড়িয়া ভাষায় কথা বলতেন না, বাংলা ভাষাতেই কথা বলতেন। সুভাষচন্দ্রের অসমাপ্ত আত্মজীবনী যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে সুভাষচন্দ্র বলছেন যে তার বয়স যখন 6 বা 7 কি 8 তখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলো। সুভাষচন্দ্র বোসের বাড়িতে বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে কোনো কথা উচ্চারণ করা যেত না, জানকীনাথের স্পষ্ট নির্দেশ ছিল। সুভাষচন্দ্র বড় হয়েছিলেন তেমন একটি কাঠামোতে, যেই কাঠামোতে তিনি হয় ব্যারিস্টার হতেন, নয় ডেপুটি হতেন, নয় বাবার মতো আইনজীবী হতেন। জানকীনাথের 9টি সন্তান, সুভাষ বোস ষষ্ঠ। সুভাষের 2 দাদা তার আগেই ইংল্যান্ডের বিখ্যাত স্কুল থেকে আইন ব্যবসায় পাশ করেছেন। সুভাষচন্দ্রেরও সেটা নিয়তি ছিল। ওই সময় এই বাঙালি পরিবারগুলি তাদের আরো একটি অস্মিতা ছিল। তারা মনে করতেন যে আধুনিক শিক্ষার পুরোধা হচ্ছিল বাংলা, এই শিক্ষা বাংলা সারা ভারতে বাঙালিরা ছড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা এত অবধি ঠিক ছিল, কিন্তু পাশাপাশি তারা ভাবতেন ভারতটাকেই বাংলার মতো করে তৈরি করতে হবে। এর ফলে আপনারা খেয়াল করে দেখবেন 19বিংশ শতকের দ্বিতীয় ভাগে শিক্ষিত বাঙালি জাতি ভারতবর্ষের অন্য প্রদেশ সম্পর্কে খুব অপমানসূচক মন্তব্য করেছেন। তার প্রমাণ আছে আমাদের সাহিত্যে, আমাদের রচনায়। যারা এই বাংলা থেকে সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন তাদের প্রায় সকলেই ছিলেন অতি সাধারণ পরিবারের সন্তান। সুভাষচন্দ্র বোসের মতো পরিবার থেকে কারোর সন্ত্রাসবাদী হওয়ার সম্ভাবনা ছিল না। সুভাষচন্দ্র নিজে বলেছেন, আমার 14 বছর বয়স পর্যন্ত কোনো রাজনৈতিক ধারণাই ছিল না। এই অবস্থায় যখন তিনি 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিক পাস করলেন, তখন ওই পরীক্ষা বিশ্ববিদ্যালয় নিত। তিনি হয়েছিলেন দ্বিতীয়, কারণ তিনি ছাত্র হিসেবে খুব ভালো ছিলেন। এবং তার আগে কিছুদিনের জন্য বিবেকানন্দ দ্বারা অনুপ্রাণিত হন, কয়েক মাস যোগ চর্চা করেন, আধ্যাত্মিকতার বিষয়ে পড়াশোনা করেন এবং কলেরা প্রতিরোধের জন্য তিনি একটি গ্রামে কাজ করতে যান এবং কয়েকদিন পরে তার এক কাকা তার কান ধরে তাকে বাড়িতে ফেরত নিয়ে আসেন। এটা যখন ঘটেছে তখন সুভাষের বয়স 16 হয়নি, মাধ্যমিক পাস করেনি, মানে তখনকার ম্যাট্রিক। 13 সালে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় হওয়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। তখন প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। এই সময় পর্যন্ত আমরা কিন্তু তার মধ্যে কোন রকম জাতীয়তাবোধ বা রাজনৈতিক চেতনা বা ইংরেজ বিরোধী মনোভাব আমরা লক্ষ্য করছি না, বরং তিনি তার পরিবারের নির্দেশ মেনে একজন ডেপুটি বা একজন ব্যারিস্টার হওয়ার জন্য তৈরি হচ্ছেন।
প্রেসিডেন্সি কলেজে সুভাষচন্দ্রের প্রথম রাজনৈতিক উপলব্ধি যে ঘটনাকে কেন্দ্র করে তা হলো ওটেন সাহেবের ঘটনা। আমি একটু আগে বলেছি যে সুভাষচন্দ্র সম্পর্কে এমন গল্প বাংলা ভাষায় লেখা হয়েছে যাতে 4-5টা সুভাষচন্দ্রও থাকতে পারে। আমার স্পষ্ট মনে আছে ছোটবেলায় অমর চিত্র কথা নামক সিরিজে সুভাষচন্দ্রের যে বইটা ছিল সেখানে ওটেন সাহেবের বর্ণনা প্রসঙ্গে লেখা হয়েছে এই ঘটনা প্রসঙ্গে যে ওটেন একদিন ক্লাস নিচ্ছেন, তিনি ভারতীয় ইতিহাস পড়াতে গিয়ে ভারতীয়দের সম্পর্কে কুৎসিত মন্তব্য করলেন, সুভাষ প্রতিবাদ করলেন। ঘটনাটা সর্বৈবই মিথ্যে। মূল ঘটনাটা আপনাদের বলা দরকার। ওটেনের পুরো নাম এডওয়ার্ড ওটেন। ওই সময় ইন্ডিয়ান এডুকেশনাল সার্ভিসে যারা পড়াতে আসতেন বেশিরভাগই ছিলেন খুব মধ্যমেধার ব্যক্তি, কিন্তু কয়েকজন ছিলেন অত্যন্ত শিক্ষিত, যার মধ্যে একজন এডওয়ার্ড ওটেন। তিনি প্রেসিডেন্সি কলেজে ইউরোপের ইতিহাস পড়াতেন, ভারতের ইতিহাস পড়াতেন না। তিনি ক্রিকেটের প্রতি অনুরক্ত ছিলেন। ঘটনাটা হয়েছিল এই, প্রেসিডেন্সি কলেজের ইউ আকৃতি করিডর, ব্রিটিশ নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বা কলেজে ক্লাস চলার সময় দরজা বন্ধ রাখতে হয় যাতে করিডোর দিয়ে যাতায়াত যারা করেন তাদের কথাবার্তা বা আওয়াজে ক্লাসে বিঘ্ন না ঘটে। কিন্তু কলকাতার গরমের কারণে ইংরেজরা দরজা খুলে পড়াতেন এবং শীতকালেও তারা দরজা খুলেই রাখতেন পড়ানোর সময়। একদিন ওটেন ক্লাস নিচ্ছেন, সেই দিন প্রেসিডেন্সি কলেজে একটি পুরস্কার বিতরণী উৎসব ছিল। করিডোর দিয়ে অনেকগুলি ছাত্র গল্প করতে করতে হেঁটে যায়। এতে ওটেনের ধৈর্যচ্যুতি ঘটে। তিনি বাইরে বেরিয়ে এসে ছাত্রদের তিরস্কার করেন, সম্ভবত একজনকে ধাক্কাও দেন। কিন্তু এই দলের মধ্যে সুভাষচন্দ্র বোস ছিলেন না। এটা নিয়ে কলেজে একটি বিতর্ক সৃষ্টি হয়। সুভাষচন্দ্র বোস তখন নেতৃত্বে প্রথম এগিয়ে আসে। তিনি বলেছিলেন যে ওটেনকে তো ক্ষমা চাইতে বলাটা সম্ভব না, কারণ ইংরেজরা ক্ষমা চাইবেন, তাহলে আমরা আন্দোলন করব। তারপর একটা মীমাংসা হয়, ওটেন মোটামুটি ভুল স্বীকার করে। এর 2 মাস পর, মাসখানেক পর, এটা জানুয়ারি মাসের ঘটনা 15 সালে, ফেব্রুয়ারি মাসে আবার একই ঘটনা। ওটেন পড়াচ্ছিলেন, তার পাশে আরেকজন পাশের ক্লাস নিচ্ছিলেন একজন বাঙালি অধ্যাপক, তার উপাধি ঘোষ। তিনি ঘন্টা পড়ার 10 মিনিট আগে ঘোষবাবু ছাত্রদের ছেড়ে দিয়েছিলেন। ছাত্ররা সবাই করিডোরে বেরিয়ে এসে হল্লা শুরু করে। ওটেন নিজের ক্লাস থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে ছাত্রদের বলেন যে তোমাদের ক্লাসের সময় শেষ হয়নি, তোমাদের আগে ছেড়ে দেওয়া হয়েছে, তোমরা আবার ক্লাসে যাও। কয়েকজন ছাত্র ক্লাসে চলে যায়, কয়েকজন ছাত্র যেতে অস্বীকার করে। এই নিয়ে একটি বিতর্ক মানে একটা ঝামেলা সৃষ্টি হলে ক্ষুব্ধ ওটেন একজন ছাত্রকে জোরে ধাক্কা দেন। এই সময় যেটা ঘটে ওই ধাক্কা দেওয়ার পরে, সেটা ছিল অকল্পনীয়। আর একজন ছাত্র পাল্টা ওটেনকে ধাক্কা মারে। তার টাইটেল ছিল বোস, কিন্তু তিনি সুভাষচন্দ্র বোস নন। এই যে ওটেনকে পাল্টা ধাক্কাধাক্কির ব্যাপারটা গোটা প্রেসিডেন্সি কলেজে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র সংখ্যা 1000-এর একটু বেশি। ছড়িয়ে যায় যে সুভাষচন্দ্র বোসের সঙ্গে ওটেনের সংঘাত ঘটেছে। কলেজ থেকে কেমব্রিজ পর্যন্ত সুভাষচন্দ্রের বন্ধু ছিলেন দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায় তার আত্মস্মৃতিতে লিখেছেন, যখন এই ঘটনাটা সুভাষ জানলেন তখন আমরা দেখলাম সুভাষের চোখ মুখ একদম ভয়ঙ্কর গম্ভীর হয়ে গেছে, কিন্তু তখনই কিছু ঘটেনি। এর 2 ঘন্টা পর ওটেন যখন প্রেসিডেন্সি কলেজের নোটিশ বোর্ডে একটি ক্রিকেট সম্পর্কিত নোটিশ ছাঁটছেন, তখন একদল ছাত্র তাকে পেছন থেকে হামলা করে ধাক্কা মেরে চলে যায়। এই ঘটনাটা ইংরেজ কর্তৃপক্ষ খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, কারণ প্রেসিডেন্সি কলেজের ইংরেজ অধ্যাপকরা ভারতীয় ছাত্রদের নিন্দামন্দ বিদ্রুপ করতেন, কখনো কখনো ধমক দিতেন, সেটা ছাত্রদের গা সওয়া হয়ে গেছিল।
কিন্তু এখানে যেটা হলো সেটা শুধু ছাত্রদের প্রতিবাদ নয়, ছাত্ররা ওটেনকে পেছন দিক থেকে আঘাত করেছে। কোনো ব্যক্তিগত সংঘাতে ব্রিটিশ সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য হলো যে তারা ডুয়েল ডাকে, যে কারোর সঙ্গে কারোর ঝামেলা বলে এসো তুমি আর আমি তাহলে মারামারি করি। পেছন দিক থেকে মেরে যাওয়াটা তাদের মানে ব্রিটিশ পৌরুষের পক্ষে খুব বাজে ব্যাপার। কিন্তু ওই দলের মধ্যে কি সুভাষচন্দ্র ছিলেন যারা পেছন দিকে ওটেনকে মেরেছিল? এর কোনো প্রমাণ স্পষ্ট পাওয়া যায়নি, যদিও দিলীপ কুমার রায় খুব জোর দিয়ে বলেছেন সুভাষই করেছিল কাজটা। যাই হোক, এর ফলশ্রুতিতে সুভাষচন্দ্রকে ডাকা হয়, তাকে জিজ্ঞেস করা হয়। সুভাষচন্দ্র বলেন আমি ওই করিডোরে নোটিশ বোর্ডের কাছাকাছি ছিলামই না। দিলীপ কুমার রায় লিখেছেন সুভাষচন্দ্রের মনে তখন রাস্টিকেট হওয়ার ভয় ঢুকেছিল। যদি প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে বহিষ্কার করা হয় তিনি অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবেন, কিন্তু যদি রাস্টিকেট করা হয় তাহলে তার একাডেমিক ক্যারিয়ার ওখানে ইতি। নীরজ সি চৌধুরী বলেছেন সুভাষচন্দ্রের মতো চরিত্র ওটেনকে আঘাত করার ঘটনাটি অস্বীকার করলেন কেন? মিথ্যে কথা বলা তো তার চরিত্রের সঙ্গে খাপ খায় না। একটাই ব্যাখ্যা, সুভাষচন্দ্র তখনও তার ক্যারিয়ার সম্পর্কে ভাবনাটা ত্যাগ করেননি। অর্থাৎ বাড়ির মতো তিনিও ডেপুটি বা ওরকম একটা কিছু হওয়ার আগে ইচ্ছেটা একেবারে ছেড়ে দেননি। কিন্তু প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষকে বহিষ্কার করা হয়। তিনি পরবর্তী সিটি কলেজে গিয়ে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে বিএ পাশ করেন। তারপর তিনি চলে যান সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে কেমব্রিজে। কেমব্রিজে তার রুমমেট ছিলেন ওই সেই দিলীপ কুমার রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র। দিলীপ কুমার রায় কেমব্রিজের জীবনযাপন সম্পর্কে বারবার লিখেছেন যে সুভাষচন্দ্রকে তখন কোনো মতে ইংরেজ বিরোধী বলা যাচ্ছে না। যে ওটেনের বিরুদ্ধে যেটা ঘটেছিল সেটা ব্যক্তি ওটেনের বিরুদ্ধে সুভাষের রাগ, কিন্তু কেমব্রিজে গিয়ে কখনোই বোঝা যায়নি যে সুভাষ পুরো ইংরেজদের উপর রেগে রয়েছেন। কারণ তিনি ইংরেজদের মতোই পোশাক আশাক পরছেন, ঘরের অবস্থা একদম টিপটপ পরিপাটি সাজানো গোছানো। দিলীপ কুমার রায় মাঝে মাঝে একটু জোরে কথা বলতেন, সুভাষ বলছেন না এইভাবে কথা বলবে না, হাত পা নাড়িয়ে একদম কথা বলবে না। দিলীপ কুমার রায় একদিন ধুতি পড়েছেন, বলে না একদম ধুতি পড়বে না। তা দিলীপ রায় লিখছেন যে সুভাষচন্দ্রের মনে তখনও কিন্তু সুভাষের মনে ইংরেজদের অনুকরণ বা ইংরেজদের মতো করে হয়ে ওঠার একটা বাসনা কাজ করত। সিভিল সার্ভিসের পরীক্ষায় তিনি চতুর্থ হন, তখন 6 জনকে নেওয়া হতো প্রতি বছর, সুতরাং সুভাষ চাকরি পেয়ে যাবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, এরপর থেকেই তার মনে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল, তিনি চাকরিটা নিলেন না। এই জায়গাটা আমি একটু আগে বললাম যে সুভাষচন্দ্রের মূল্যায়ন করা হয়নি বলে আমরা অনেকে দুঃখ প্রকাশ করি, কিন্তু আমরা ব্যক্তি সুভাষকে কখনোই বোঝার চেষ্টা করিনি তাকে দেবতার আসনে বসিয়ে রাখার জন্য। যে এই মূল্যায়ন হওয়া দরকার যে সুভাষচন্দ্রের আকস্মিক মত পরিবর্তনের কারণ কি, কেন তিনি সিভিল সার্ভিসের চাকরিটা করলেন না। তিনি সিআর দাসকে লিখলেন আমি চাকরি ছেড়ে ভারতে আসতে চাই, আমাকে কি ভারতবর্ষে কাজ করে খাওয়ার মতো কিছু দেওয়া টেওয়া যেতে পারে? সিআর দাস বললেন তুমি সিভিল সার্ভিস পাস করেছো ভারতবর্ষ, তোমার কিছু একটা জুটে যাবে, তুমি চলে এসো। সুভাষচন্দ্র আবার কলকাতায় ফিরলেন, চিত্তরঞ্জন দাসের অধীনে তার রাজনৈতিক জীবনের শুরু। তার আগেও তার সঙ্গে কংগ্রেসের অল্প অল্প সম্পর্ক যে ছিল না তা নয়, কিন্তু মনে রাখতে হবে 1915 সাল পর্যন্ত কংগ্রেস মূলত আলাপ আলোচনার মাধ্যমেই সীমাবদ্ধ রাখত তাদের কার্যপদ্ধতিকে।